হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স এর ক্লাস নাম্বার 3 নিয়ে। এর আগে দুটো ক্লাস আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। আপকামিং কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে আমাদের আজকের ক্লাস। তো চলো আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে, বলা হয়েছে একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করে। এই লেনদেনে তার লাভের শতাংশ কত হবে নির্ণয় করো। তার মানে ব্যাপারটা কি হয়েছে, 1 কেজির পরিবর্তে তিনি 800 গ্রাম দিয়েছেন, তাহলে তার কতটা লাভ হয়েছে। তাই তো আমরা কিভাবে করব, দেখো কোন রকম সূত্র ব্যবহার না করে 1 কেজি, তাহলে আমি লিখতে পারি এটাকে 1000 গ্রাম, তাই তো 1000 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে তিনি কতটা দিচ্ছেন, তিনি 800 গ্রাম দিচ্ছেন, তিনি 800 গ্রাম দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে তিনি 100 গ্রামের জায়গায় 80 গ্রাম দিচ্ছেন। আমরা এটাও বলতে পারি 100 এর জন্য 80 দিয়ে তিনি কত আলটিমেটলি লাভ করেছেন, 20 গ্রাম, তাই না? তাহলে এই যে 20 গ্রাম তিনি লাভ করেছেন, এই 20 গ্রাম লাভ করেছেন কতটা দিয়ে, তিনি এই 80 গ্রাম দিয়ে। 80 গ্রাম দিয়ে যদি তিনি 20% বা 20 গ্রাম লাভ করে থাকেন, তাহলে শতকরা কত লাভ করেছেন আমরা এখান থেকে বের করে নেব। তাহলে কত হবে এটা, দেখো 20 দিয়ে কাটলে 4 হবে, 4 দিয়ে কাটলে 25 হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু উত্তর পেয়ে গেলাম, 25% তার প্রফিট হবে। কোথায় আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 2 বছরের জন্য বিনিয়োগ করা একই রাশির একই সুদের হারে অর্জিত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে 132 টাকা। যদি সুদের হার বার্ষিক 5% হয়, তাহলে বিনিয়োগ করা রাশিটি কত, অর্থাৎ তিনি কত টাকা বিনিয়োগ করেছেন। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য, সেটা হচ্ছে 132 টাকা। কতদিনের জন্য না, 2 বছরের জন্য 5% হারে। আসল কি করে আমরা বের করবো, দেখো কোন রকম সূত্র আমরা ব্যবহার করব না। এই যে 5% না, তাহলে এই 5% যে 2 বছরের আগে তোমাকে দেখতে হবে সরল সুদ কত। তো তুমি বলবে স্যার সরল সুদ তো আমরা জানি আরটি করতে হয়, সিম্পল ইন্টারেস্ট আরটি, অর্থাৎ 5 × 2, তাহলে কত হবে 10%, রাইট? এবার আমরা বের করব কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমরা একটা সূত্র বলে দিয়েছিলাম যে 2r × r², এই ফরম্যাট বা এই সূত্র দিয়ে তুমি ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারবে। এখানে আরটা কি, এখানে আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে 5%, তো এখানটা তুমি 5 বসিয়ে দাও। তাহলে 5 এর স্কোয়ার, আর এটা কত হবে, 5 দুগুনি 10, তাই তো 5 এর স্কোয়ার তার মানে 25, কত হবে 10.25%। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম। এটা কখন, 100 টাকার রেসপেক্টে, যখন আসল 100 টাকা হয় তখন আমরা এইভাবে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করি, তাই তো 100 টাকার রেসপেক্টে। যদি তাই হয়, এবার কি আমি লিখতে পারি যে যখন আমার পার্থক্য, এখানে ডিফারেন্সটা কত, 0.25, 0.25 হচ্ছে ডিফারেন্স কত টাকার জন্য, যখন আসল 100 টাকা। তুমি এইভাবে লিখো যে ডিফারেন্স, দেখো ডাইরেক্ট সূত্র দরকার নেই, ডিফারেন্স আর এটা হচ্ছে প্রিন্সিপাল। ওকে, ডিফারেন্স যখন 0.25, তখন আসল তোমার কত টাকা, 100 টাকা। এবার তুমি এখানে করো, ডিফারেন্স কত বলে দিয়েছে, 132, তাহলে 132-এর জন্য কত হবে আমরা বের করে নেব। তাহলে 100 × 132 ডিভাইডেড বাই কত, 0.25, তাই তো। তাহলে কাটলে কত হবে, এটা দিয়ে আমরা আরো দুটো শূন্য বসিয়ে দিতে পারি। 25 দিয়ে কাটলে কত হবে, 4 হবে, একবারে গুণ করলে কত হবে, 4 দুগুনি 8, 3 4 12, 2, তাই তো। হাতে 1, 4 কে 4 আর একে 5, 528 কোথায় আছে 528, এই দেখো 528 উত্তর চলে এসছে। যদি বুঝতে কারো প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানাবে, কেমন। পরের কোশ্চেন, প্রথম 10টি সংখ্যার গড় 5, পরবর্তী 10টি সংখ্যার গড় 15, তাহলে মোট 20টি সংখ্যার গড় কত। খুব সহজ একটা কোশ্চেন, আমরা কিভাবে করব, দেখো প্রথম যে 10টি সংখ্যা এর গড় 5, তাই তো। 10টি সংখ্যার মোট কত হবে, তুমি বলবে স্যার 10 × 5 করে দিন। ওকে, তাই চলো করলাম, তাহলে কত হলো 50। পরবর্তী 10টি সংখ্যার গড় হচ্ছে 15, চলো আমি মোট দেখে নেব, পরবর্তী 10টির 15, তাহলে 15 10 কত, 150। তাহলে এই যে 20টি সংখ্যা, 20টি সংখ্যার মোট কত,
20টি সংখ্যার মোট হচ্ছে 200। তাহলে গড়ে কত হবে? গড় কি করে বের করতে হয় তোমরা জানো, যে মোট যেটা থাকে তাকে আমরা ভাগ করব কত দিয়ে। আমরা কতগুলি সংখ্যার গড় বের করছি? আমরা 20টি সংখ্যার গড় বের করছি। 20 দিয়ে তুমি ভাগ করে দাও, দেখো 10 চলে এসছে। ওকে, তো আমার এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে দেখো, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, একটি নৌকা 9 ঘন্টায় 36 কিলোমিটার গিয়ে শুরুর স্থানে ফিরে আসে, স্থির জলে নৌকার গতিবেগ কত? তো দেখো, বোর্ড এন্ড স্ট্রিমের এই ধরনের কোশ্চেন গুলো কখনোই সূত্র দিয়ে করবে না। কিভাবে করবে আমি একটা ফরম্যাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে প্রত্যেকে। আমরা এখানটায় লিখি বোর্ড সবার প্রথমে, বিও এটি বোর্ড, 10 স্ট্রিম, দেন আপ স্ট্রিম এন্ড ডাউন স্ট্রিম, রাইট? তোমরা যারা এর আগে ক্লাস করেছো তারা জানো এই প্যাটার্ন বা এই ফরম্যাটটা। এটা হচ্ছে টাইম। আচ্ছা, এবার বিষয় হচ্ছে দেখো, এখানে বলে দিয়েছে যে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, রাইট? আর সরি, নৌকার গতিবেগ তো আমরা জানি না, তো আমরা এখানটা এক্স ধরলাম। এবার একটি নৌকা 9 ঘন্টায় দেখো গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে, তার মানে সে গেল এবং এলো, তো দূরত্বটা কিন্তু সেম, 36 কিলোমিটার। তাহলে এই যে আপ ডাউন তার যে ডিস্টেন্স এটা হচ্ছে 36 কিলোমিটার, তাই তো? 36 কিলোমিটার। আর যাতায়াতের টাইম লেগেছে 9 ঘন্টা। এবার আমরা কি করব? দেখো, আমরা জানি টাইম ইকুয়াল টু, এখানটা দেখিয়ে দিই, টাইম ইকুয়াল টু, টাইম ইকুয়াল টু কি ভাই? ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তাহলে এবার আমরা দুবার এটাকে লিখতে পারি, কেন বলতো? টাইম, টোটাল টাইম। কেন আমি টোটাল কেন বললাম? গেলাম আর ফিরে এলাম, তাই তো? টোটাল কি হবে? এই যে ধরো ডি বাই এস, এটা আমি গেলাম, আবার ডি বাই এস, কেন? এটা আমি ফিরে এলাম। তো আমি এই ইকুয়েশনটা একটাই বসিয়ে দেবো। তাহলে প্রথমে ডি কত? দূরত্ব তো 36, 36 বাই, আমি যখন ডাউন স্ট্রিমে যাব আমার গতিবেগটা কি হবে? ডাউনের ক্ষেত্রে দুটো প্লাস করতে হয়, তো তুমি এখানটায় করে দাও x+3। আচ্ছা, প্লাস, কারণ এটা যাওয়ার। বাট যদি আমি ফিরি তাহলে ওই 36 কিলোমিটারে আমি রিটার্ন আসবো, তখন আমার গতিবেগ কি হবে? আপ স্ট্রিমের ক্ষেত্রে মাইনাস করতে হয়, তো তুমি করো x-3। এই যে যাতায়াতে মোট সময় এটাই হচ্ছে 9 ঘন্টা। তুমি বলবে স্যার এই ইকুয়েশন কি আমাকে সলভ করতে হবে? একদমই নয়। তাহলে কিভাবে করবে? তুমি তুমি অপশন টেস্ট করবে, মানে এই দুটোর ক্যালকুলেশন এমন ভাবে করবো যাতে আমাদের 9 আসে। তো এক এক করে চলো আমরা অপশনের দিকে যাই। যদি আমরা এই অপশন থেকে এক্স এর ভ্যালুটা 9 ধরি তাহলে কি হবে বলতো? 9 আর 3 12 দিয়ে 36 কে কাটলে কত হবে? 3। এটা যদি 9 ধরি তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। 6 দিয়ে 36 কে কাটলে কত হবে? 6। দেখো 3 আর 6 9, বা আমার ইকুয়েশন স্যাটিসফাই। তাহলে আমি এক্স এর মান কত ধরেছি? 9 ধরেছি। আমার এক্স এর ভ্যালু কত? 9। উত্তর কত? 9। শেষ। যখনই কোনো ইকুয়েশন আসবে তোমরা কি করবে? চেষ্টা করবে অপশন ধরে করার, কখনোই ইকুয়েশন সলভ করবে না। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেই। সকাল 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে, যদি তারা প্রতিবার যথাক্রমে 12, 15, 18 সেকেন্ড পর বাজে, তাহলে পরের বার তারা কখন একত্রে বাজবে? লসাগু গসাগুর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে। কিভাবে করব? আমরা প্রথমে এলসিএম করব। কেন করব? কারণ করলে আমরা পাবো যে তারা আবার কখন একত্রে বাজবে। সবার প্রথমে এটা বের করব। এলসিএম এই 12, 15 আর হচ্ছে 18, 12, 15, 18 এলসিএম করলে কত হবে? 60, 90, 90, 6, 15, 90, 12, 90 হবে না, তাহলে 120, 15, 18, তাই তো? 18 দিয়ে 120 হবে না, তাহলে 180 যদি আমরা করি, ইয়েস 180, 180 এদের এলসিএমটা আমি করে নিলাম। দেখো, এলসিএম হচ্ছে সেই সংখ্যা তোমার যাদের এলসিএম বের করতে চাইছি সেই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা এটাই দেখতে হবে। আমি এখানে দেখলাম 12, 15, 180, আবার দেখো 15 রয়েছে, 15, 12, 180, 18 রয়েছে, 18, 10, 180। তাহলে সেকেন্ড এত সেকেন্ড অন্তর তারা বাঁচবে। 180 সেকেন্ড ইকুয়াল টু কত মিনিট? তুমি বলবে স্যার বেশি নয়, মাত্র 3 মিনিট, মাত্র 3 মিনিট। তাহলে আমি বলবো প্রথম 35-এ তারা বেজেছে, তারপরে আবার কখন বাজবে? আরো 3 মিনিট পরে বাজবে।
8টা 38 কোথায় আছে? এই দেখো 8টা 38 প্রথমেই রয়েছে, তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার এখানে একটা কোশ্চেন যে স্যার আপনি এত ফাস্ট কি করে লসাগুটা করলেন? যারা লসাগু ফাস্ট করতে পারো না তারা আমার লসাগুর ভিডিওটি একটু দেখে নেবে যে কিভাবে দেখে দেখে লসাগু করতে হয়। এই যে এইভাবে লসাগু করার দিন কিন্তু শেষ। যদি কেউ এখনো এইভাবে লসাগু করে থাকো তাহলে ভাববে সে কিন্তু নিজেকে আপডেট করতে পারোনি। আর তোমরা প্রত্যেকে জানো নিজেকে আপডেট করতে না পারলে তুমি কতটা পিছিয়ে থাকবে, একটা সময় তোমাকে খুঁজে পাওয়া যাবে না, তোমার মার্কেট ভ্যালুটাই জিরো হয়ে যাবে কোনো একটা সময়। তো আপডেট করার চেষ্টা করো। পরের কোশ্চেন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গুণফল কত? তো সবার প্রথমে তোমাকে জানতে হবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু 2, 1 কিন্তু হবে না। কেন হবে না সেটা একটু বলে রাখি। আমরা জানি মৌলিক সংখ্যার কমপক্ষে 2টি উৎপাদক থাকবে, এটা সহজ ভাষায় বলা যায়। আরো একটা ডেফিনেশন এইভাবেও আমরা বলে থাকি, যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাই তো? এবং 2টি উৎপাদক বলেছি। দেখো 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা দুটো উৎপাদক পাবো না, আমরা একটাই উৎপাদক পাচ্ছি। বাট 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু দুটো উৎপাদক পাচ্ছি, 1 আর 2। সো আমাদের প্রথম মৌলিক সংখ্যা কিন্তু 2। ওকে, এবার এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যাও কিন্তু 2 হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি। এবার আসো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? খুব সহজ ভাষায় বলতে গেলে যে যাদের কমপক্ষে 3টে উৎপাদক থাকবে। তাহলে 3টে উৎপাদক আছে এমন সংখ্যা কি একদম শুরুর দিক থেকে ভাবো। দেখবে সবার প্রথমে চলে আসবে 4। কি করে বুঝলাম? যে 1, 2, 4, দেখো 3টে উৎপাদক পেয়েছি। তাহলে আমাদের সংখ্যা দুটি কি? একটা 4 আর একটা হচ্ছে 2। মানে গুণফল করলে কত হবে? 4 দুগুণে 8। শেষ। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। যদি কারো বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? পরের কোশ্চেন, একটি পণ্যের বা দ্রব্যের চিহ্নিত মূল্য 6,000 টাকা মানে মার্ক প্রাইস, দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর এটি 4,080 টাকায় বিক্রি হয়েছিল। একটি ছাড় যদি 20% হয় তাহলে অপর ডিসকাউন্টটি কত? তার মানে কি কোনো একটা জিনিসের দাম বলে দিয়েছে যে 6,000 টাকা প্রাইস। এবার তোমাকে দুটো ডিসকাউন্ট দিয়েছে, তো প্রথম ডিসকাউন্ট 20% দিয়ে দাম এসে 4,080 টাকা, তাহলে পরের ডিসকাউন্টটা কত? সরি, দুটো ডিসকাউন্ট দিয়ে। তো দেখো ভাই আমরা যেটা করব, এই যে 6,000 টাকা না, 6,000 টাকা একটু ভালো করে বুঝবে। তো প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, 20% যে ডিসকাউন্ট দিয়েছে তিনি দাম কতটা নিয়েছেন? 80% দাম নিয়েছেন। তো আমি দেখে নেব 80% কত হয়। তাহলে কয়টা? 48, 4800 টাকা। তাহলে দাম 4800 টাকা হওয়া উচিত, কিন্তু তিনি কত টাকা নিয়েছেন? 4,080 টাকা। তাহলে আমি বাদ দিয়ে দেব। কেন এটা বাদ দেবো বলো তো? কারণ তিনি আরো একবার ডিসকাউন্ট দিয়েছেন। এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন ওরা সেটা চেয়েছে, কিন্তু আমি আগে বের করব কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন। কত টাকা ডিসকাউন্ট হচ্ছে দেখো তো? 0, 8 আছে 10 এর সমান 2, তাই তো? হাতে 1, 720, আর হ্যাঁ 720 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এবার এখানে কোশ্চেন, এই যে 720 টাকা ডিসকাউন্ট দিয়েছেন কত টাকার জন্য? 4800 টাকার জন্য। তো তুমি এভাবে লেখো 720 বাই 4800 ইন্টু 100। কি করে করব? চলো এই 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। আচ্ছা, 12 দিয়ে কাটলে 12, 4 12 48, 12 দিয়ে কাটলে 6 12 72, 4 দিয়ে কাটলে 15%। শেষ গল্প। ওকে, তাহলে দ্বিতীয় সার বা অপর সার ডিসকাউন্ট হচ্ছে 15%। নেক্সট, যদি 20 একর জমি চাষ করতে 10 জন লোকের 8 দিন লাগে, তাহলে 10 দিনের মধ্যে 100 একর জমি চাষ করতে কতজন লোকের প্রয়োজন হবে? আমরা ঐকিক নিয়ম বা ত্রৈরাসিক নিয়মের অঙ্কগুলো করার সময় একটা ইকুয়েশন খেয়াল রাখতে বলেছিলাম, সেটা কি একটু লিখে দেই। M1 T1 D1 বাই W1, রাইট, ইকুয়াল টু M2 T2 D2 বাই W2। এবার শুধু মান বসিয়ে দাও। M1 প্রথমে কতজন আছে? 10 জন আর 8 দিন, তাই তো? 20 একর। তো আমরা এখানটা লিখবো 10 জন 8 দিনে 20 একর, রাইট, ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে কতজন আছে? দ্বিতীয় ক্ষেত্রে 10 দিন, 10 দিনের মধ্যে 100 একর করবে, কতজন লোকের প্রয়োজন ওরা সেটাই জানতে চেয়েছে, অর্থাৎ এম জানতে চেয়েছে, এম। চলো ক্যালকুলেশনটা করি। এই 10 10 কেটে গেল, এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, কি হলো? ভুল হচ্ছে কেন? ও এখানে তো 100 একর, সরি এটা 100, তাহলে এখানে 10 আসবে, right? তাহলে 4 10 এ 40।
বেশ, খুব সহজ কোশ্চেন। ডাব্লিউপির ক্ষেত্রে এরকম কোনো টাফ কোশ্চেন আসে না ভাই, এটা আমার কথা নয়। আমি 2011 সাল থেকে 2024 সাল অব্দি সমস্ত যে কোশ্চেন রয়েছে তোমাদের ডিফেন্সের, ঠিক আছে, শুধুমাত্র কনস্টেবল নয়, এসআই, তারপরে তোমার আবগারির সমস্ত কোশ্চেন, তারপরে মানে তোমাদের ডিফেন্সের যতগুলো এক্সাম হয়েছে আর কি, সমস্ত পরীক্ষার কোশ্চেন গুলো আমি রেডি করে নিয়েছি অধ্যায় ভিত্তিক। সেগুলো অ্যানালিসিস করতে গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে আমার কিছু আহ মানে ধারণা এসছে যে কোন টাইপের কোশ্চেন গুলো আসছে, সেরকম ভাবেই কিন্তু আমি কোশ্চেন গুলো করাচ্ছি। তোমাদেরকে লাইভে এসে আমি একদিন দেখিয়ে দেবো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো ভাই কিভাবে করবে। একটি ব্যাগে যথাক্রমে ৫, ৬, ৮ অনুপাতে ১ টাকা ৫০ পয়সা এবং ২৫ পয়সার মুদ্রা রয়েছে। ব্যাগে মোট টাকার পরিমাণ ২১০ টাকা হলে ১ টাকার মুদ্রার সংখ্যা কত? আমরা কিভাবে এই অঙ্ক করব? মনে রাখবে, যদি কোশ্চেনে টাকার পরিমাণ বলা হয় তাহলে তুমি টাকাকে টাকা দিয়ে ভাগ করবে। আর যদি কোশ্চেনে মুদ্রার সংখ্যা দেওয়া থাকে, মুদ্রাকে মুদ্রা দিয়ে ভাগ করবে। এই দুটো প্যাটার্নই কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। তো এখানে কিভাবে এসছে? এখানে বলে দিয়েছে যে টোটাল টাকা, তাহলে তুমি কি করবে? টাকাকে টাকা দিয়ে ভাগ করবে। তাহলে এই যে টাকা কত? ২১০ টাকা। কে ভাগ করব কি দিয়ে? টাকা দিয়ে। টাকা কোথায় পাবো? এই তো দেখো, এই যে ৫, তাই তো? তোমার ১ টাকার কয়েন রয়েছে কি? এই যে ৫ টা। কত টাকা হবে? তুমি বলবে স্যার ৫ টাকা। তা দেখো, এই যে ৫০ পয়সার কয়েন রয়েছে আসে ৬ টা। তাহলে ৫০ পয়সার ৬ টা কয়েনে কত টাকা? তুমি বলবে স্যার ৩ টাকা। এরপরে দেখো, এই যে ২৫ পয়সা রয়েছে ৮ টা, তাহলে ৮ টা ২৫ পয়সায় কত টাকা? ৮ টা ২৫ পয়সায় ২ টাকা। এই যে আমি লিখে নিলাম। চলো ক্যালকুলেশন করব। ৫ ৩ ৮ ২ ১০, ১০ দিয়ে কাটলে কত হবে ভাই? ২১। তাহলে উত্তর কি করে আসবে? ১ টাকার মুদ্রার সংখ্যা বলা হয়েছে। এবার যার মুদ্রার সংখ্যা চাইবে, তুমি শুধু সেই অনুপাতটা দিয়ে গুণ করে দাও। যার সংখ্যা চাইবে, এখানে ১ টাকার সংখ্যা চেয়েছে, ১ টাকার অনুপাত কত আছে ভাই? এই যে ৫। তো তুমি ৫ গুণ করে দাও। ৫ ওকে ৫, ৫ দুগুণে ১০, ১০৫ হয়ে যাবে উত্তর। যদি মনে করো এখান থেকে তোমাকে ২৫ পয়সার মুদ্রার সংখ্যা বের করতে চেয়েছে, তাহলে কি করবে? এই ২১ এর সাথে এই ২৫ তুমি গুণ করে দাও। গল্প শেষ। যদি ৫০ পয়সার মুদ্রা চায়, তুমি এই ২১ এর সাথে তুমি এই ৬ গুণ করে দাও। গল্প শেষ। আশা করি বোঝাতে পেরেছি। তো একটা কোশ্চেন তোমাদের জন্য। তোমরা প্রত্যেকেই কোশ্চেনটি ট্রাই করো সময় এবং কার্য থেকে, দেখি কতজন আছো যারা সঠিক উত্তর করতে পারছো। সেই সাথে আমি এটাও বুঝতে পারবো তোমরা যারা কমপ্লিট ভিডিওটি দেখছো, এটলিস্ট তারা তো কমেন্ট করবে। দেখো ভাই, অঙ্ক যদি শিখতে হয়, অঙ্কে ভালো স্কোর করতে হয়, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে। আজকে এখানে একটু, কালকে ওখানে একটু, এইভাবে করলে কখনোই অঙ্ক শিখতে পারবে না, কারণ আমাদের প্রত্যেকের শেখানোর প্রসেস আলাদা। যাই হোক, যদি কোনো রকম কিছু প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবা। পার্টে সেই জিনিসগুলো আমরা ঠিক করে দেব। তো চলো আজকের মতো করে আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।